মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি, বলছেন মান্না। কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই, বলছেন সালাউদ্দিন। জানাবো ভারতের ডিজাইন ফের হাসিনা শাসন, এবং সর্বশেষ জানাবো হাসিনা রেহানা সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি, বলছেন মান্না। রাজনৈতিক দলগুলো যাই বলুক, যত কিছুই করুক, ভোটের মাঠে মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, মব কালচারের মধ্যে সেই জনপ্রিয়তা নষ্ট না করা যাবে না। এখন দেশ গড়ার সময়, ভাঙার নয়। জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বিএনপি, তবুও প্রতিশোধের স্পৃহা না রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান মান্না। দেশে কোনো প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই, বলছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, ফ্যাসিজমের উৎপাদনের ব্যবস্থা না থাকে, সেজন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নেই। আমরা বলেছি, বিএনপির উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবে না। সালাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগের কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। আমরা আশা করি একটা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো। আলাপ আলোচনা হচ্ছে, তবে দীর্ঘ আলোচনা কাম্য নয়। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদের মতামত আমরা বহু আগে দিয়েছি। যারা করছে না, এটা তো আমাদের দায়িত্ব না। যাদের দায়িত্ব, তারা যদি কোনো কারণে বিলম্ব করে, দায় বিএনপি নেবে না। এই দায় বিএনপির না। ভারতের ডিজাইনে ফের হাসিনা শাসন। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির ভালো মন্দ জানতে চাওয়া হলে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলছেন, মানুষ এখন জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ। এই মুহূর্তে পিআর পদ্ধতি নির্বাচনের ব্যবস্থা নিয়ে আলোচনা অর্থহীন। কিভাবে নির্বাচন হবে সেটি নির্বাচনী আইনে বলা আছে, সংবিধান উল্লেখ রয়েছে। সব ঠিকঠাক থাকতেও নতুন এই বিতর্ক সামনে আনা হচ্ছে একটি মাত্র কারণে। সরকারের এখন যারা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চান, যাতে জবাবদিহিতার সরকার গঠন না হয়, জাতীয় নির্বাচন যাতে পিছিয়ে যায়। এই আলাপ এখন অর্থহীন। তার মতে, নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন করতে হলে যারা পরিবর্তন আনতে চান, তারা সরকার গঠন করে সেটি করুন। অন্তর্বর্তী সরকার কেন এটি করবে, এটি তাদের দায়িত্বের মধ্যেই পড়ে না। মঞ্জিল মোর্শেদ বলেন, এখন তরুণদের যুগ, তাদের গায়ে জোর আছে। আমরা বয়স্করা শুধু বলতে পারবো, পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে এখনকার আলোচনা ভিত্তিহীন। নির্বাচন পদ্ধতি একটি সামাজিক চুক্তি। যারা চাইছেন তারা ক্ষমতায় গিয়ে যদি এটি করেন তাহলে ঠিক আছে। আলোচনার ভিত্তিতে এই পদ্ধতির পরিবর্তন করতে পারে না। আমরা 90-তে দেখেছি এমন আলোচনা। দল ক্ষমতায় গিয়ে সেই ঐকমত্যের মূল শর্তটি পূরণ করেনি। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, পিআর পদ্ধতিটি আমার কাছে পরিষ্কার নয়। এখন যারা মাঠের রাজনীতিতে আছেন, তারা সবাই চাইলেও যদি বিএনপি না চায়, সেটি বাস্তবায়ন হবে না। ঐকমত্য না হলে কিভাবে এই পদ্ধতি বাস্তবায়ন হবে? তিনি বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন আলোচনা চালিয়ে যাচ্ছে। যে কটি ইস্যুতে সবাই ঐকমত্যে পৌঁছাতে পারবে না, সেসব ইস্যুতে গণভোট দিতে পারবেন। গণভোট দিতে হলে সেটি ফেব্রুয়ারির আগে দিতে হবে। দলগুলো ঐকমত্যে না পৌঁছলে পিআর পদ্ধতির আলোচনার কিছু যায় আসে না। তিনি বলেন, দলগুলোর মধ্যে যদি মেজর ইস্যুতে ঐক্যমত্য না হয়, তাহলে হয় জাতীয় সরকার গঠন করতে হবে, অন্যথায় অমীমাংসিত বিষয়ে গণভোট করতে হবে। বর্ষিয়ান এই আইনজীবী সংবিধান স্থগিত করে যাওয়ার আশঙ্কাও ব্যক্ত করেন। এদিকে জামায়াত আন্দোলনের মঞ্চে উঠে পিআর পদ্ধতি নির্বাচন দাবিকারী সংগঠনগুলো কি বুঝে সংখ্যানুপাতিক হারে আসনের ভাগ বাটোয়ারা চাইছেন, সম্প্রতি তার একটি বিশ্লেষণ দিয়েছেন প্রবাসী লেখক, জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকিত ভট্টাচার্য। দাবিটির পক্ষ কিংবা বিপক্ষে মতামত না দিয়ে তিনি শুধু কিছু বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিএনপি ছাড়া সব দল চায় পিআর পদ্ধতি নির্বাচন। কেন চায় কিংবা কেন চায় না, এটি কেউ বলতে পারবে না। বিএনপি কেন চায় না, এটিও কেউ বলতে পারবে না। জামায়াতও না। তার মতে এটি হচ্ছে ফ্যাসিবাদের নতুন কারিশমা, যার পরিকল্পনায় রয়েছে ভারত। তিনি প্রশ্ন রেখেছেন, পদ্ধতিটি দেশের জন্য ভালো হবে কি বুঝে রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির পক্ষে কিংবা বিপক্ষে বলছে? এ পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের জন্য ভালো হবে কি? রাজনৈতিক দলগুলো কি বুঝে পিআর চাইছে আর কি বুঝে চাইছে না, সেটি কেউ এখনো বুঝে উঠতে পারেননি। হাসিনা পালানোর পর জামায়াত 10 দফা প্রস্তাব দিয়েছিল। এটির মধ্যে ইন্টারেস্টিং বিষয় ছিল সংখ্যানুপাতিক নির্বাচন, অর্থাৎ মোট ভোটের ফলাফলের ভিত্তিতে আসন ভাগাভাগি।
নির্বাচনে যে দল যতগুলো ভোট পাবেন সেই অনুপাতে তাদের মধ্যে সংসদের 300 আসন ভাগ বাটোয়ারা হবে। ধরা যাক একটি আসনে মোট ভোটার 10 লাখ, নির্বাচন হলো, ভোটে বিএনপি পেল 5 লাখ, জামায়াত ইসলামী পেল 3 লাখ। কথার কথা, আওয়ামী লীগ পেল একটি ভোট, তাও চূড়ান্ত গণনা যদি এটি টেকে। বিদ্যমান পদ্ধতিতে বেশি ভোট পাওয়ার বিএনপিকেই জয়ী ঘোষণা করা হলো। এখন জামায়াত যে 3 লাখ ভোট পেল বিদ্যমান পদ্ধতির, এটি তো পুরোটাই লোকসান। কিন্তু না, জামায়াত বলছে সারা দেশে যত ভোট পড়বে, অর্থাৎ 300 আসনে যত ভোট পড়বে তার মধ্যে ওই দল যত শতাংশ পাবে সেই অনুপাতে আসন ভাগাভাগি করতে হবে। সংখ্যানুপাতিক নির্বাচন হলে জামায়াত যদি 3 লাখ ভোটও পায় তবুও সে সংখ্যানুপাতে আসন পাবে। তার মানে কোনো সিটে তারা পৃথকভাবে জিততে পারবে না। তারা যদি সারা দেশে মোট ভোট মিলিয়ে একটি পার্সেন্টেজ আসে তাহলে সেই পার্সেন্টেজ অনুপাতে ওই দলকে আসন দিতে হবে। এই হিসেবে কোনো রাজনৈতিক দল যদি সারা দেশে 1% ভোটও পায় তাহলে তারা 300 আসনের মধ্যে 3টি সিট পাচ্ছে। যদি অর্ধ শতাংশ ভোটও পায় তাহলে অন্তত একটি আসন পাবে। ছোট দলের জন্য এই পদ্ধতি খারাপ নয়, তারাও ন্যূনতম একটি করে সিট পাবে। ইউরোপের অনেক দেশে এই সিস্টেম আছে। ছোট দলগুলোর জন্য এটি ভালো। জাতীয় রাজনীতিতে ছোট দলেরও একটি ভয়েস রয়েছে, কিন্তু ইউরোপে আছে বলে কি বাংলাদেশের জন্য সেটি ভালো? পশ্চিমা রাজনীতিতে অনেক কিছুই আছে। পশ্চিমা রাজনীতি থেকে কি আমরা সেকুলারিজম এনেছি? পশ্চিমে এলজিবিটি রাইটস আছে, আমরা কি সেটি নিয়েছি? আমাদের মানুষ এলজিবিটি রাইটস মেনে নেবে? পশ্চিমে মদ খাওয়া, জুয়া খেলা, ক্যাসিনো বৈধ, আমাদের দেশের মানুষ কি এসব মেনে নেবে? তার মানে পশ্চিমা আছে বলে এটি কোনো সাফাই হতে পারে না। ছোট দলের জন্য পিআর সিস্টেম ভালো। প্রশ্ন হচ্ছে, জামায়াত কি ছোট দল? জামায়াত কি চিরদিনের জন্য ছোট দলই থেকে যাবে? দেখা উচিত সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আমাদের গ্রহণ করা উচিত কিনা, করলে কেন করা উচিত, না করলে কেন করা উচিত নয়। বিদ্যমান নির্বাচনে মানুষ প্রার্থীকে ভোট দেয় না, প্রতীককে ভোট দেয়। প্রতীকের পক্ষে প্রার্থী ভোট চাইতে গিয়ে প্রার্থী হয়তো বলেন আমার দলকে ভোট দিলে আমরা এই উন্নয়ন কার্যক্রম করব, ব্রিজ রাস্তা করে দেব, পথঘাট বানিয়ে দেব। কিন্তু কেন ছোট দলগুলো পিআর পদ্ধতি চায় সেটি দেখা যাক। দলীয় ডকুমেন্ট থেকে বিষয়টি দেখা যেতে পারে। জামায়াতের ডকুমেন্ট কি বলে? সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাওয়া দলগুলোর মধ্যে জামায়াত সবচেয়ে বড় দল। তাদের দাবির পক্ষে কি যুক্তি দিচ্ছে সেটি বোঝার বিষয়ে জামায়াতের সাবেক আমির গোলাম আজম 2005 সালে একটি বই লেখেন, জাতীয় সংসদের রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি। সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে বইটিতে প্রায় সবগুলো আর্গুমেন্ট রয়েছে। তবে বইটি 3 নম্বর প্যারায় পটভূমিতে গোলাম আজম সংখ্যানুপাতের পক্ষে সাফাই গিয়ে বলেছেন সিপিবিও নাকি সংখ্যানুপাতিক ভোটের পক্ষে, অথচ সিপিবি সংখ্যানুপাতিক ভোট চাইলে জামায়াতের জন্য এটি হারাম হওয়া উচিত, কিন্তু হয়নি। সিপিবি চেয়েছে বলে জামায়াতও সেটি গর্ব ভরে চাইছে। জাতীয় পার্টির এরশাদও নাকি সংখ্যানুপাতিক ভোট চেয়েছেন। প্রশ্ন হচ্ছে, সিপিবি এবং জাতীয় পার্টির চেয়ে বড় ভারতীয় তল্পিবাহক কি বাংলাদেশের রাজনীতিতে কেউ আছে? নেই। এরশাদ এবং সিপিবি যদি একসঙ্গে চায় এটি যে ভারতেরই চাওয়া, এটি বোঝার জন্য কি দার্শনিক হওয়ার প্রয়োজন আছে? এটি ভারতীয় পলিসি, সহজ সমীকরণ। এটি বইটির 11 নম্বর পৃষ্ঠায় গোলাম আজম বলেন, প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি। দেশ গড়া নাকি আসল লক্ষ্য নয়, ক্ষমতাসীন হওয়াই নাকি আসল লক্ষ্য। অর্থাৎ ক্ষমতা জামায়াত ইসলামের কাছে খুব খারাপ জিনিস, অথচ রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা। ক্ষমতায়িত হওয়ার জন্য দলগুলো রাজনীতি করে। এই সহজ কথাটি জামায়াত স্বীকার করে না। এই কারণে বলা হয় জামায়াত এখনো কোনো রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি। কল্পনার বাংলাদেশ সব নাগরিকই দেখে। আমাদের সকলের ইমাজিনেশনের মাধ্যমে বাংলাদেশ আলাদা। জামায়াতেরও একটি ইমাজিনেশন আছে। বিএনপি যারা করেন তাদের ইমাজিনেশন কি জামায়াত সমর্থকদের ইমাজিনেশনের সঙ্গে মিলবে? জামায়াত যে ইমাজিনেশনের বিশ্বাসী সেটি বাস্তবায়ন করতে হলেও তাতে হাতে ক্ষমতা লাগবে। জামায়াতে ইসলাম কি তাহলে ক্ষমতায় আসতে চায় না? রাজনীতি মানেই হচ্ছে ক্ষমতার প্রশ্ন। রাজনীতি হচ্ছে ক্ষমতা সংক্রান্ত কৌশলগত ক্ষেত্র। রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয়। জামায়াত যেটিকে দেশ গড়া বলে আওয়ামী লীগের কাছে সেটি দেশ ধ্বংস। দেশ গঠন কোনো রাজনৈতিক শব্দ নয়, এটি সাহিত্যের ভাষা। জামায়াত সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে একটি যুক্তি দিচ্ছে, সেটি হচ্ছে টাকার খেলা বন্ধ করা। প্রার্থীদের টাকা খরচ করতে হয়। বিষয়টি আপাত মনে হচ্ছে খুব স্বচ্ছ, কিন্তু তরুণ জাতীয় পার্টি অনেকের দৃষ্টিতে এটি খারাপ দল। এ দলও নির্বাচনে 7% ভোট পায়। সংখ্যানুপাতিক হলে জাতীয় পার্টি 21টি আসন পাবে, 21টি না পেলে 15টি পাবে, কিংবা তার চেয়েও কম, কিংবা 5টি পেল। এর মধ্যে জাতীয় পার্টি যদি এক একটি আসন 500 কোটি টাকায় বিক্রি করতে চায় সেটি কি বিক্রি সম্ভব নয়? হতেই পারে। আপোষ রফার মাধ্যমেই কিনে নেবে। আওয়ামী লীগের লোকেরাই কিনে নেবে। এলাকায় যেতে হলো না, মারপিট করতে হলো না, ভোট কেন্দ্র দখল করতে হলো না, এমনকি রাজনীতিও করতে হলো না, নমিনেশন কিনতে হলো না। কারণ নমিনেশন বাণিজ্য অনেক দল করে। কারো টাকা আছে, জাতীয় পার্টি জয়লাভ করা আসন আওয়ামী লীগ কিনে নিল, কোনো ঝুঁকি নেই।
ধরা যাক রংপুরে যতগুলো কেন্দ্র আছে সেখানে যদি জাতীয় পার্টি জয়লাভ করে আর আগে থেকে যদি সংশ্লিষ্ট এমপি প্রার্থীর সঙ্গে গোপন বোঝাপড়া থাকে যে ওইসব আসনে দলে যেই জিতুক সেখানে নির্দিষ্ট একজনকে এমপি করা হবে, তাহলে যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হলেন তিনি কি ওই আসনে টাকা খরচ করবেন না? তাহলে টাকার খেলা কমলো কি করে, বরং বাড়লো টাকার খেলাকে আরও কেন্দ্রীভূত করে দেওয়া হলো। কারণ জনগণ তখন ওই প্রার্থীকে ভোট দেবে না, ওই আসনে কে প্রার্থী হবেন এটি ঠিক করবেন দলের নেতা। সংখ্যানুপাতিক নির্বাচনে আর কি কি সমস্যা? দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র অনুপস্থিত, নেতৃত্ব অত্যন্ত কেন্দ্রীভূত। সংখ্যানুপাতিক পদ্ধতিতে কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে দলীয় তালিকা তৈরি হবে, স্থানীয় জনপ্রতিনিধিত্বকে দুর্বল করে দেবে, দলীয় নেতৃত্ব ক্ষমতাকে আরও কেন্দ্রীভূত করবে, স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা কমবে, দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবে কে সংসদে যাবে, ভোটারদের প্রত্যক্ষ ভোটের ক্ষমতা কমে যাবে। এখন তো জনপ্রিয় নেতা হলে জেতার সুযোগ রয়েছে, অন্তত মানুষের কাছে ভালো হতে হয়, পিআর পদ্ধতিতে সেটির কোনো দরকারই পড়বে না। আমরা অনেকে মনে করি রাজনীতি মানে হলো নির্বাচন, আইন, সংসদ, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী মুস্তাক আহমেদ একটি মজার কথা বলেন। তিনি বলেন